তাহলে আমরা N3H এর দেখাবো। তার আগে সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আমরা আরেকবার বলি। যদি দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠনকালে সমযোজী বন্ধনের প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল একটি পরমাণু থেকে আসে এবং এই ইলেকট্রন যুগল উভয় পরমাণু সমানভাবে শেয়ারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকেই বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য আমরা N3H এর ডায়াগ্রাম আঁকবো। তার আগে N3H, তোমাদের মধ্যে কেউ কি N3H এর ডায়াগ্রাম এঁকেছো? যদি এঁকে থাকো তাহলে বলো, তাহলে আমি একটু দেখতে চাই। সামান্তা, এঁকেছো N3H এর ডায়াগ্রাম? আচ্ছা, তার মানে কেউ আঁকেনি। এখন আমি N3H এর ডায়াগ্রাম এঁকে দেখাবো। এখানে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। আমরা ডায়াগ্রামটা এঁকে দেখাই। নাইট্রোজেন বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, 2 আর 5। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে তার বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রন 3টি। এই হচ্ছে পরের নাইট্রোজেন, এই হচ্ছে তার পরের নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। N3H এর যৌগটার নাম হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। এটা অ্যাসিড, হাইড্রোজোয়িক অ্যাসিড। নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 5টি, 2টি পেয়ার মানে জোড়া, আর 3টি থাকে বিজোড়। এই তিনটায় রাসায়নিক বন্ধন গঠন করে। 1, 2, 3। এই নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি। এই হলো এক জোড়া, এই এক জোড়া আমরা পরে দিই। 3টি আছে তার আনপেয়ার বা বিজোড় ইলেকট্রন, সেই 3টি এখানে দিলাম। 1, 2, 3। সমান সংখ্যক ইলেকট্রন এখানে শেয়ার করেছে। আর যে এক জোড়া ইলেকট্রন আছে যেটা জোড়বদ্ধ অবস্থায় ছিল নাইট্রোজেনের, সেইটা এখানে দিলাম। অর্থাৎ এই নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আমরা পেয়ে গেলাম। এখানে 3টা, এখানে 1টা। এই নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে, আমি 5টা ইলেকট্রন দিয়ে দিই। এই 2, 3, 4, এই 5। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিই। এটা হাইড্রোজেন ইলেকট্রন। তাহলে আমাদের হয়ে গেল N3H। এখন আমরা দেখি কোন বন্ধনগুলা কি বন্ধন। এখানে উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করেছে। এ দিয়েছে 3টা, এও দিয়েছে 3টা। এটা সমযোজী, সমযোজী বন্ধন। এখানে 2টা ইলেকট্রন দিয়েছে এই নাইট্রোজেন, এ কোনো ইলেকট্রন দেয় নাই, কিন্তু উভয় নাইট্রোজেন ইলেকট্রন দুটা সমানভাবে শেয়ার করেছে। একজনে এই 2টি ইলেকট্রন দিয়েছে, অন্য নাইট্রোজেন কোনো ইলেকট্রন দেয়নি। তাহলে এটা যেহেতু একজনেই দিয়েছে, এটা সন্নিবেশ সমযোজী।
এখানে যে বন্ধনটা ঘটছে, একটা নাইট্রোজেন একটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেন একটা দিছে, এটাও সমযোজী। তাহলে N3H এই ডায়াগ্রামটাতে আমরা এখানে সমযোজী পেলাম, এখানে সমযোজী পেলাম, এখানে পেলাম সন্নিবেশ সমযোজী। এটা হচ্ছে N3H এর ডায়াগ্রাম। সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা এটা যদি এইভাবে লিখি, এই নাইট্রোজেন তিনটা ছিল সমযোজী, এর পরের নাইট্রোজেন এইখানে ছিল একটা সন্নিবেশ তীর চিহ্ন, পরের নাইট্রোজেন এখানে ছিল সমযোজী। এই যে আমরা এখানে তীর চিহ্ন দিয়েছি, এই যে জায়গাটা, এই তীর চিহ্ন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন নির্দেশ করা হয়। মাঝে মাঝে কোনো কোনো গাইডের মধ্যে দেখবা এরকম তীর চিহ্ন দেওয়া আছে, সালফিক অ্যাসিডের ডায়াগ্রাম বা সালফার ডাইঅক্সাইড এরকম তীর চিহ্ন দেওয়া আছে। তখন ধরে নেবা এই তীর চিহ্নটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞা আমরা জানি, ডায়াগ্রাম আমরা শিখলাম তিনটা, একটা অ্যামোনিয়াম ক্লোরাইড, তার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল, আর একটা N2O5 এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল, আর একটা এখন ছিলাম N3H হাইড্রোজয়িক অ্যাসিড এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল। তাহলে ডায়াগ্রামটা সবাই সঠিকভাবে তুলে নাও। তাহলে সবার তোলা হয়েছে। আমরা আজকে আরেকটা নতুন বন্ধনে যাব, সেটা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন যদিও হাইড্রোজেন বন্ধন তোমরা সংজ্ঞা পড়ো নাই, কিন্তু বন্ধনটা তোমরা এর আগে দেখেছো, কিন্তু আমরা বলি নাই যেটা হাইড্রোজেন বন্ধন। এখন আমরা সেটা বলবো যেটা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা, যদি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কারা? ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। এই চারটা লিখে নাও, আরো আছে। এই চারটা উচ্চ তড়িৎ ঋণাত্মক, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। এই চারটা মাধ্যমিক লেভেলে মুখস্থ করে রাখলেই হবে। ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এরা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল বা পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হাইড্রোজেন পরমাণু, যদি এগুলোর সাথে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন গঠন করে, উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন আরো আছে, কিন্তু আমরা এই চারটে কথা বলতেছি। এগুলোর সাথে যদি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন গঠন করে, তাহলে উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিয়ে টেনে রাখে। ফলে উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক
চার্জ সৃষ্টি হয়। এরূপ যৌগকে পোলার যৌগ বলে। এরূপ যৌগ যদি অনেকগুলো যৌগ পাশাপাশি আসে, একটি যৌগের ধনাত্মক হাইড্রোজেনের সাথে আরেকটি যৌগের আংশিক ঋণাত্মক পরমাণুর মধ্যে একটি দুর্বল বন্ধন সৃষ্টি হয়, এই দুর্বল বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। আমরা একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা সংজ্ঞাটা আবার বলবো, একটা উদাহরণ দিয়ে দিই। ধরো HCl, এটা হাইড্রোজেন আর এটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন। এদের মধ্যে ইলেকট্রন শেয়ার হচ্ছে এইভাবে, একটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, একটা ক্লোরিনের ইলেকট্রন। কিন্তু ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এই দুটো ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে রাখবে। টেনে রাখলে এরকম ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ক্লোরিনের, একটা ইলেকট্রন হাইড্রোজেনের, এই দুটাই ক্লোরিনের কাছে, এখান থেকে এইখানে ছিল, এইদিকে সরে গেছে, ফলে এটা হয়ে গেল আংশিক মাইনাস, এটা হলো আংশিক প্লাস। এই যে আংশিক মাইনাস আংশিক প্লাস হলো, এগুলোকে সাধারণত পোলার যৌগ বলে। এই যৌগটা যদি অন্য একটা পোলার যৌগের সাথে বা এর এই যৌগের অনেকগুলো অণু যদি কাছাকাছি আনা হয়, একটা অণু ধনাত্মক হাইড্রোজেনের সাথে আরেকটা অণু ঋণাত্মক প্রান্তের সাথে বন্ধন তৈরি হবে। আমরা দেখাই হাইড্রোজেন ক্লোরিন, এটা আংশিক মাইনাস, ডেল্টা মানে আংশিক, আংশিক প্লাস। এরকম আরেকটা অণু চলে আসলো ক্লোরিন হাইড্রোজেন, এটা আংশিক প্লাস, এটা আংশিক মাইনাস। এই যে প্লাস আর মাইনাস, এখানে একটা আকর্ষণ সৃষ্টি হলো, এখানে একটা আকর্ষণ সৃষ্টি হলো। এই যে আকর্ষণ সৃষ্টি হচ্ছে, হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের একটা অণুর হাইড্রোজেনের সাথে আরেক অণুর অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে যে আকর্ষণ সৃষ্টি হলো, যে দুর্বল বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধনকে বলা হয়েছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। এরকম বন্ধন তোমরা অন্য জায়গায় দেখেছো, কিন্তু হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনে এখন আমরা সংজ্ঞাটা দিই আবার, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যেমন ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর সাথে যে হাইড্রোজেন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে রাখে, ফলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু আংশিক ঋণাত্মক চার্জগ্রস্ত এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জগ্রস্ত হয়। একে পোলার যৌগ বলে। এই আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জযুক্ত অণু আরেকটি অণুর সংস্পর্শে আনা হয়, একটি অণুর আংশিক ধনাত্মক চার্জের সাথে আরেকটি অণুর আংশিক ঋণাত্মক প্রান্তের মধ্যে এক ধরনের দুর্বল বন্ধন সৃষ্টি হয়। এই দুর্বল বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তা হাইড্রোজেন বন্ধনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। তাহলে হাইড্রোজেনের বন্ধনের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম, উদাহরণটা আমরা বুঝতে পেরেছি। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হয় সাধারণত। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের, এক আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, দুই অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আমরা এখানে লিখে দিই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, দুই অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আর অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন, এই দুই ধরনের হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। আমরা এখানে যে হাইড্রোজেন বন্ধনটা দেখিয়েছি, এটা আমরা গোল করে দিলাম। এই হাইড্রোজেন বন্ধনটা আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আমরা আরেকটা উদাহরণ দিই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের। ধরো এটা H ফ্লোরিন, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এনে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন বিদ্যমান। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই আরেকটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড,
আরো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দেখেন একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, প্লাস মাইনাস বন্ধন। এই যে বন্ধনটা হলো, এই বন্ধনটার নামই হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে তোমাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এই তোমার ছবি এঁকে রেখে দিতে হবে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে দুটি অণুর মধ্যে, অর্থাৎ দুই বা ততোধিক অণু একই যৌগের দুই বা ততোধিক অণু একটি ধনাত্মক প্রান্তের সাথে অপর অণু ঋণাত্মক প্রান্তের মধ্যে দুর্বল বন্ধন সৃষ্টি হয়, অপর অণু ঋণাত্মক প্রান্তের সাথে দুর্বল বন্ধন সৃষ্টি হয়, তাকেই বলা হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে একটি অণুর হাইড্রোজেন এর সাথে অপর অণুর ঋণাত্মক পরমাণুর মধ্যে যে বন্ধন হয়, একটি অণুর হাইড্রোজেনের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তে যে বন্ধন সৃষ্টি হয়, তাকে বলা হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটা এক জাতীয় একাধিক পরমাণু হতে পারে, আবার ভিন্ন জাতীয় একাধিক পরমাণু হতে পারে। আমরা এক জাতীয় একাধিক পরমাণু দিয়েছি। এরপরে অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন একটা অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধন, একটা অণুর ভিতরে যে পরমাণুগুলো আছে তার ভিতরে হাইড্রোজেন বন্ধন সংঘটিত হয়। আমরা একটা উদাহরণ দেই, উদাহরণটা তোমরা স্পেশাল ভাবে লিখে রাখবা, কারণ এটা 11 অধ্যায়ে গেলে এই যৌগটা আবার পাবা, তখন ক্লিয়ার হবে। এখন যৌগটা অনেক কঠিন মনে হবে। আমরা দেই অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন একটি অণুর ভিতরে পরমাণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন সংঘটিত হয়, একেই বলা হয় অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আমরা একটা যৌগ দিচ্ছি, যৌগটা এরকম C6H5 C6H4 OH NO2। এই কেমন যৌগটা দেখতে? এই যৌগটাকে এইভাবে লেখা হয়, যেটা এখন তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। আমরা আবার বলে দিই, C6H6 যেটাকে বলা হয় বেনজিন, C6H6 বেনজিনকে এইভাবে প্রকাশ করা হয়। 11 অধ্যায় খুললে তোমরা পেয়ে যাবা। এইটাই বেনজিন, এই বেনজিন এটা, এর এক প্রান্ত আছে OH, এক প্রান্ত আছে NO2, এটাই বলা হয়, এই যে নাম হচ্ছে বেনজিন, মানে C6H6, এটা বেনজিন। এর এক প্রান্তে আছে OH, এটা বলা হয় ফেনল। তাহলে আমরা নামগুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের কাছে আরো সুবিধা হবে পড়তে। এই C6H6 হ্যাঁ, এটা হচ্ছে বেনজিন। খাতায় তুলে নাও, নতুন নতুন শব্দ পাচ্ছ। বেনজিনের একটা হাইড্রোজেন সরিয়ে যদি আমি OH দেই, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এটার নাম ফেনল, এটা কার্বলিক অ্যাসিড বলা হয়। সাপ তাড়ানোর কাজে এই কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটার নাম ফেনল বা কার্বলিক অ্যাসিড। ফেনলের সংকেত পালা এখানে 6টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন সরিয়ে ওখানে OH দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে ফেনল। নামগুলা তোমরা 11 অধ্যায়ে পাবা। একে কার্বলিক অ্যাসিড বলা হয়। আরো একটা হাইড্রোজেন সরিয়ে দেওয়া হয়, C6H4 OH, আরেকটা হাইড্রোজেন সরিয়ে দেওয়া হলো NO2, এটা বলা হয় নাইট্রোফেনল। এইভাবে লেখা হয়, এই পাশে OH, এই পাশে NO2, এর নাম হচ্ছে নাইট্রোফেনল। এগুলো তোমরা পাবা 11 অধ্যায়। নাইট্রোফেনল, এই তিনটা যৌগ আমাদের, আমরা এই যৌগটা হল লিখবো, নাইট্রোফেনলটা আমরা এখানে লিখবো। আগে তোমরা এই তিনটুকু তুলে নাও,
জিনিসগুলো যৌগগুলোর নাম বোঝার চেষ্টা করো। বেনজিন, ফেনল, নাইট্রোফেনল, তিনটা যৌগ আমরা শিখাইলাম। এখন আমরা এখানে নাইট্রোফেনল লিখবো। এই যে নাইট্রোফেনল। আচ্ছা বেনজিন ওয়েস্ট আমরা এইভাবে দিই, এই ওয়েস্ট। আর নাইট্রোফেনলটা আমরা এইভাবে দিই, এন ও আছে দুটা, এই পাশে একটা ও আছে, এবারে ডাবল বন্ডে দিয়ে দিই, পাঁচ বন্ধন দেখেন এখানে ও আছে, এরকম নাইট্রোফেনল। নাইট্রোফেনল নাইট্রোফেনল এটা আমরা গাঠনিক সংকেত দিয়েছি, এবং যে বন্ধনগুলো যদি দেখানো হয় সেই সংকেতকে বলা হয় গাঠনিক সংকেত, NO2। আর নাইট্রোজেন তোমরা জানো নাইট্রোজেনের যোজনী 3, এখানে 5 যোজনী প্রদর্শন করছে, তাহলে একটা সন্নিবেশ বন্ধন আছে। তাহলে এই যে OH, এইখানে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, তাই এখানে হবে আংশিক মাইনাস, এটা হবে আংশিক প্লাস। আবার নাইট্রোজেন অক্সিজেন মানে অক্সিজেন বেশি ঋণাত্মক, তো অক্সিজেন হচ্ছে আংশিক মাইনাস, নাইট্রোজেন হবে আংশিক প্লাস। এটা একটা যৌগ, এর নাম হচ্ছে নাইট্রোফেনল। এই H প্লাস এর সাথে O মাইনাস আকর্ষণ করবে, H প্লাস সাথে O মাইনাস আকর্ষণ করবে, একটা অণুর ভিতরে একটা নতুন দুর্বল বন্ধন একটা সৃষ্টি হলো, এটাকে বলা হয়েছে অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অনেক যৌগ উপরে ক্লাসগুলোতে আছে অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন, উচ্চ মাধ্যমিকে আমরা একটাই শুধু শিখাইলাম মনে রাখার জন্য, যে অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন, একটা অণুর ভিতরে যে পরমাণুগুলো আছে তার ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, সেই হাইড্রোজেন বন্ধনকেই বলা হয় অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আমাদের হাইড্রোজেন বন্ধন শেষ হয়ে গেল। হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার কারণে পানি তরল হয়, পানি যে তরল এর কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা আমরা একটু দেখাই, কারণ আমাদের পরীক্ষায় এসেছিল পানি কেন তরল। পানির মধ্যে পোলার যৌগ পানি, এটা একটা কারণ। আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ আছে, এটা কারণ। ঠিক আছে, পানির একটা অণু ধনাত্মক হাইড্রোজেনের সাথে পানির আরেকটা অণুর আংশিক ঋণাত্মক অক্সিজেনের আকর্ষণ সৃষ্টি হয়, ফলে অণুগুলা কাছাকাছি চলে আসে, অণুগুলা শীতল বন্ধনে আবদ্ধ হয়, ফলে পানি তরল হয়ে যায়। আমরা পানি তরল তার হাইড্রোজেন বন্ধনের ছবিটা আমরা একটু দেখাই। তোমরা আচ্ছা, আমরা এখন পানি যে তরল তার মধ্যে যে হাইড্রোজেন বন্ধন আছে সেটা আমরা দেখাই। অলরেডি তোমরা পানির গঠন, পানির গঠনটা তোমরা জানো। আমাকে তাওহীদ আছো না? তাওহীদ, কথা বলবো না, করতে হবে কি হয়েছে? তাহলে কি বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি দেখি? আচ্ছা তাওহীদ মিউট করা আছে না কি বুঝি না, তো আমি নিজেও বুঝি না। আচ্ছা হ্যাঁ তাওহীদ, তাওহীদ নাই। সামান্তা আছো না? বলো পানির আকৃতি কেমন? ভি শেপ, পানির আকৃতি ভি শেপ। ওকে, আচ্ছা তাহলে পানির আকৃতি ভি শেপ, এটাকে ভি শেপ বলা হয়। ভির মতো এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তো পানির আকৃতি ভি শেপ আমরা জানলাম। তাহিদ মনে হয় ঘুমাচ্ছে। তাহিদ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এই দেখুন আবার অ্যাডমিট হচ্ছে। এই ছেলেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, এ হচ্ছে পানি। এখানে 2 দিতে পারি আমরা, দ্বিমেরুত্ব ডাইপোল যৌগ বলা হয় পানিকে। তার দুটি প্রান্ত আছে, দুই হাত দিয়ে দুটো হাইড্রোজেনকে প্লাসে রূপান্তরিত করেছে। এখানে একটা পানি দিয়ে দেই। কেন পানি তরল, তার কারণটা, যদি পানি তরল না হতো তা কত সমস্যা হতো আমাদের, আমরা পানি খেতে পারতাম না। স্বাভাবিক তাপমাত্রায় পৃথিবীতে যদি তরল না হতো তাহলে তরল বানিয়ে গরম করে খাইতে হতো আমাদেরকে। যাই হোক, এই ধনাত্মক প্রান্ত আর এই ঋণাত্মক প্রান্তের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়।
ফলে পানির অণুগুলো কাছাকাছি চলে আসে, এই বন্ধনটা হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার কারণে পানি তরল প্রকৃতির হয়, অণুগুলা কাছাকাছি আসে, অণুগুলোর মধ্যে একটু শিথিল বন্ধন সৃষ্টি হয়। তাওহিদ, এবার তাওহিদকে দেখি আছে কিনা। তাওহিদ, তাওহিদ আছো? নাই, কথা নাই তাওহিদের, বুঝতে পারতেছে না মনে হয়। আচ্ছা, আরেকজনকে দেখি, আরেকটা ছেলেকে নাম দীপু। এই দীপু, কোনো শব্দ নাই। হ্যাঁ দীপু বলো, এই যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হলো, এটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন না অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন? হ্যাঁ, এই সাউন্ড কম হচ্ছে কেন? আমার মোবাইলের সমস্যা না, কি সমস্যা? অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন না আন্তঃআণবিক? কেন? একটু আগে না বললাম হাইড্রোজেন বন্ধন দুই ধরনের? হ্যাঁ, কেন কথা হলো? নাজা বলো, নাজা তুমি বলো, আন্তঃআণবিক না অণু মধ্যস্থ? ওকে, ভেরি গুড। এটা একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর অণু মধ্যস্থ হলে একটা অণুর ভিতরে পরমাণুগুলোর মধ্যে বন্ধন তৈরি হয়। একটা অণুর ভিতরে যে পরমাণু আছে তার মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে অণু মধ্যস্থ। আর একাধিক অণু, সেটা এক জাতীয় হতে পারে আবার ভিন্ন জাতীয় হতে পারে, এটা এক জাতীয়, এটাও পানি এটাও পানি। একাধিক অণু যদি হয় একটা অণুর হাইড্রোজেনের সাথে আর একটা অণুর অধিক তড়িৎ ঋণাত্মকের যে বন্ধন সৃষ্টি হয় সেটা বলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে পানি আজকে তরল তরল অবস্থা প্রাপ্ত হয়। তাহলে আমাদের হাইড্রোজেন বন্ধন শেষ হয়ে গেল, আমাদের অল্প অল্পই পড়াশোনা লাগবে। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের কারণে ইথানল পানিতে দ্রবীভূত হয়। এই প্রশ্নগুলো আমরা পড়াইছি, ইথানল পানিতে দ্রবীভূত হয়। এখন আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন পড়ানোর পর আর এক দুটো প্রশ্ন পরে আমরা আজকে অন্তত শেষ করে দেব। সামনের দিন আমরা নতুন অধ্যায়ে চলে যাব। ধাতব বন্ধন, তাহলে আমরা আয়নিক বন্ধন পড়িয়েছি, সমযোজী বন্ধন পড়িয়েছি, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন পড়াইলাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। এটা অনেকগুলো প্রশ্ন আমরা বিভিন্ন ভাবে পড়িয়েছি, তোমাদের বাসায় এগুলো নোট করতে হবে, পড়তে হবে। যদি আমাদের করোনা শেষ হয়ে যায়, করোনার জন্য আমরা তো সমস্যা আছি, তাহলে আমরা এগুলো শিট সাপ্লাই দেবো। আমি একটা উদ্যোগ নিয়েছি, আজকে থেকে স্টার্ট করতেছি, আল্লাহ যে বাসায় রেখে দ্রুত গতিতে আমি এই কাজগুলো করব। এই শিট গুলো দিতে পারতেছি না, আমি একটা অনলাইন ভিত্তিক, ওটা বলে ব্লগার, এখানে আমি এগুলো লিখবো, এই শিট টিট যা আছে এখানে লিখে রাখবো। আজকে একটু লেখা শুরু করছি, একটা কবিতা দিয়ে স্টার্ট করেছি। কবিতা টবিতা যদি লিখতে পারি সেগুলো লিখবো আর কি, যাতে যে কোনো জায়গায় যে কেউ বসে এগুলো পেতে পারে। এখন আমি শিটটা দিতে পারতেছি না। এখন যদি আমার অনলাইনে এগুলো দেওয়া থাকতো তাহলে আমি বলে দিতাম যে এই যে ওয়েবসাইটে ঢোকো, ওখান থেকে নিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে সব শিট নিয়ে নাও, আমায় না, বা ডাউনলোডও করা যায়। তাহলে এই কাজটা যদি আগে করতাম তাহলে হয়তো তোমাদের কাছে শিটটাও পৌঁছে দেওয়া যেত। এই কাজটা আমি আজকে সকালে কালকে আমি করেছি, এবং এগুলো আস্তে আস্তে সেট আপ করার চেষ্টা করতেছি। আজকে প্রথম একটা কবিতা দিয়েছি, কবিতা লিখতে পারি না, তাও একটা কবিতা লিখছিলাম, তো দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা আজকে পড়াবো ধাতব বন্ধন। ধাতব বন্ধন নিয়ে আমাদের বই আলোচনা আছে, ভালোই আলোচনা আছে। বোঝানো খুব কঠিন একটা শব্দ ধাতব বন্ধন। আমরা একটা ধাতব দণ্ড, যে লোহার দণ্ড, এই লোহার দণ্ডের মধ্যে লোহাই আছে, অন্য কেউ নেই। লোহার পরমাণুগুলো একটার সাথে একটা লেগে আছে। এই একটার সাথে একটা পরমাণু যে বন্ধনে আবদ্ধ আছে, সেই বন্ধনটার নাম হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনের সংজ্ঞায় বলা হয়েছে কঠিন অবস্থায় ধাতুর পরমাণু সমূহ, ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হয় ধাতব বন্ধন। তা ধাতুর পরমাণু সমূহ কঠিন অবস্থায়, ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হয় ধাতব বন্ধন।
এই আকর্ষণটা আবার কিসের? বলা হয়েছে একটা পরমাণু আর আরেকটা পরমাণু যখন কাছাকাছি আনা হয় তখন একটা পরমাণু প্রোটনের সাথে আরেকটা পরমাণু প্রোটনের বিকর্ষণ সৃষ্টি হয়, একটা পরমাণু ইলেকট্রনের সাথে আরেকটা পরমাণু ইলেকট্রনের বিকর্ষণ সৃষ্টি হয়, একটা পরমাণু প্রোটনের সাথে আরেকটা পরমাণু ইলেকট্রনের আকর্ষণ সৃষ্টি হয়, একটা পরমাণুর ইলেকট্রনের সাথে আরেকটা পরমাণু প্রোটনের আকর্ষণ সৃষ্টি হয়। এই যে বিকর্ষণ আকর্ষণ সৃষ্টি হচ্ছে, আমরা একটা উদাহরণ দিই। এই ধরো একটা পরমাণু, একটা সোডিয়াম ধরো, সোডিয়ামের এখানে প্রোটন আছে প্লাস, আর বাইরে আছে ইলেকট্রন। ধরলাম সোডিয়ামের কক্ষপথ 3টা, এই প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথ 3টা, এগুলোতে ইলেকট্রন আছে। ইলেকট্রন আরো একটা সোডিয়াম আসলো এখানে, এখানে প্লাসে আছে প্রোটন, বাইরে আছে ইলেকট্রন। এই ইলেকট্রন ইলেকট্রন করবে বিকর্ষণ, এই প্রোটন প্রোটন করবে বিকর্ষণ, এই ইলেকট্রন প্রোটন করবে আকর্ষণ। আকর্ষণ কিভাবে দেখানো হয়? আকর্ষণ, এই ইলেকট্রন প্রোটন করবে আকর্ষণ, এই প্রোটন ইলেকট্রন করবে আকর্ষণ। তাহলে বিকর্ষণও আছে, আকর্ষণও আছে। কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের ফলে লব্ধি বল যদি শূন্য হইতো তাহলে এরা কিন্তু কোনো দিকে যেতে পারতো না। আর লব্ধি বল যদি বিকর্ষণ বল বেশি হইতো তা দূরে সরে যাইতো, আকর্ষণ বল যদি বেশি হইতো তা একদম কাছে লেগে যাইতো। এরকম ব্যাপারটা ঘটনাটা ঘটে যখন এই দুটো অরবিটাল কাছাকাছি চলে আসে, তখন এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের কারণে ইলেকট্রন গুলো অনেকখানি মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার কারণে এখানে ইলেকট্রন প্রোটন, প্রোটন ইলেকট্রন আকর্ষণ বিকর্ষণের ফলে তারা একটা নির্দিষ্ট কাছাকাছি একটা জায়গায় এসে স্থিতিশীল হয়ে যায়। ফলে পরমাণুগুলা কাছাকাছি থাকে, দূরে চলে যায় না। বিকর্ষণ বলতে বেশি দূরে চলে যাবে তা হয় না কিন্তু। এভাবে ধাতব বন্ধন সৃষ্টি হয়, ধাতব দণ্ড সৃষ্টি হয়, ধাতব খণ্ড সৃষ্টি হয়। তার মানে ধাতব বন্ধন কেন গঠিত হয় এই কারণগুলো আমাদের মাধ্যমিক লেভেলে নাই। আমরা জাস্ট বললাম যে এগুলো উপরে ক্লাসে উচ্চ মাধ্যমিকে আলোচনা আছে, তাই আমরা একটু বললাম। আমি বইটা বের করি, ধাতব বন্ধন সম্বন্ধে একটু বের করে দেখাই কি আছে। এই যে ধাতব বন্ধন নিয়ে এখানে আলোচনা আছে 2 পৃষ্ঠা। হ্যাঁ, এখানে এখানে বলা হয়েছে, একটা ছবি দেওয়া হয়েছে, তোমরা দেখো এই যে ছবিটা। সঞ্চারণশীল ইলেকট্রন, একটা শব্দ নতুন পাইল, সঞ্চারণশীল ইলেকট্রন, যেটা ডিলোকলাইজড বা চলাচল করে যে ইলেকট্রন। পারমাণবিক শ্বাস, নতুন একটা শব্দ পেল, পারমাণবিক শ্বাস। বলতে প্রশ্ন হলো ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়। এখানে একটা প্রশ্ন দিয়েছে দ্বিতীয় প্যারায় নিচে, এখানে ধাতব বন্ধন নিয়ে আলোচনা আছে। এখানে যে টপিক গুলো দিয়েছে, প্রথমে ধাতব বন্ধন, মেটালিক বন্ডস, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জেনেছো। তোমরা দেখছো যে একটি ধাতু অপর একটি অধাতু আয়নিক বন্ধন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধাতব বন্ধনের উপরে সংজ্ঞা দিয়েছে, তারপরে কিছু আলোচনা দিয়েছে। ধাতু বিদ্যুৎ পরিবাহী, তারপরে ধাতু তাপ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা আর তাপ পরিবাহিতা, এই দুটো জিনিস আলোচনা করছে। আমাদের এখানে গুরুত্বপূর্ণ টপিক আছে ধাতব বন্ধন কাকে বলে, ধাতব বন্ধন কিভাবে তৈরি হয় সেটা আলোচনা খুব একটু কম দেওয়া আছে। আমরা ধাতব বন্ধন কিভাবে তৈরি হয় সেটা বইতে পড়ে আগে শোনাই, তারপর আমরা আবার ব্যাখ্যা দিব। আমরা যেটা বলতেছিলাম, তোমাদের বইয়ে 104 পৃষ্ঠার ছবির নিচে একটা দ্বিতীয় প্যারা দেওয়া আছে, ছবিটা আমাদের লাগবে, আমরা ছবিটা বর্ণনা দিব। বলা হয় যে প্রশ্ন হলো ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়। প্রত্যেক ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 1, 2 কিংবা 3টি ইলেকট্রন থাকে। এদের আকার একই পর্যায়ের অধাতব পরমাণুর চেয়ে বড়। তোমরা জানো পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, ধাতুগুলো বাম পাশে থাকে, ধাতুর আকার বড় ওই পর্যায়ের মৌলগুলোর মধ্যে। তাহলে বলা হয়েছে, এই কারণে বলেছে এদের আকার একই পর্যায়ের অধাতব পরমাণুর চেয়ে বড় হয়, ধাতুর পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়ার আকর্ষণ অনেক কম হয়।
তাহলে এই নিউক্লিয়াস আর বহিস্থ কক্ষপথ অনেক দূর হওয়ার কারণে আকর্ষণটা কমে যায়, কম হয়। ফলে ধাতুতে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন এই যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এর অনেকগুলো কারণ আছে, আমরা ব্যাখ্যা দিব একটু পরে। ইলেকট্রন ত্যাগ করছে, যেমন সোডিয়ামের এই বহিস্থ কক্ষপথ ইলেকট্রনটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে কে নিল ইলেকট্রনটা? কেউ নেয় না, ধাতব দণ্ডের মধ্যে থাকে। তারপরে কি বলছে? ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। এই যে নিউক্লিয়াস গুলো আছে, ইলেকট্রন গুলো তো বের হয়ে চলে গেছে, এই নিউক্লিয়াস বা ধনাত্মক আয়নগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। যেখানে প্রোটন আছে, যেখানে নিউক্লিয়াস আছে, সেটাই বলা হয়েছে পারমাণবিক শ্বাস। অ্যাটমিক কোর বলা হয়েছে, অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। ধাতুক স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। এই যে পারমাণবিক শ্বাসগুলো আছে, এরা আবার যে কোনো জায়গায় দূরে সরে যেতে পারে না, কারণ এদের মধ্যে বিকর্ষণ বল আসলে শূন্য থাকে। যদি ইলেকট্রন গুলা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ইলেকট্রন গুলো দূরে চলে যায় না, ধাতব দণ্ডের মধ্যে আছে। তা এই ধনাত্মক আয়নগুলা বা প্রোটন গুলা বা নিউক্লিয়াসটা একটা সুবিন্যস্ত ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত থাকে। মনে রাখতে হবে, এনে বলা হচ্ছে ভাষাটা এইভাবে, ধাতুক স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে, সেটা আমরা একটু পরে দেখাবো। আর ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে চলাফেরা করে। এই যে ইলেকট্রন গুলো আছে, এগুলো মুক্তভাবে চলাচল করে। তাহলে শুধু শ্বাসগুলা একটা সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। এই ইলেকট্রন গুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডে সবগুলো ধাতব আয়নের আকারে ইলেকট্রন হয়ে যায়। অর্থাৎ যে ইলেকট্রন গুলো ছেড়ে দিল, সেই ইলেকট্রন গুলা কোনো নিউক্লিয়াসের অধীনে থাকে না, পুরো ধাতব খণ্ডে ছড়িয়ে বেড়ায়, মুক্ত ইলেকট্রন মতো পুরো ধাতব খণ্ডে ঘুরে বেড়ায়। বলা যেতে পারে ইলেকট্রন সাগরে পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিক আকারে সুবিন্যস্ত ভাবে সজ্জিত থাকে। তাহলে একটা ইলেকট্রন সাগর যদি তুমি দেখো, অনেক ইলেকট্রন, সেই সাগরের মধ্যে প্রোটন বা পারমাণবিক শ্বাসগুলো ডুবুডুবু অবস্থায় আছে। ওপরে ইলেকট্রনের স্রোত, নিচে ইলেকট্রনের স্রোত, মাঝখানে প্রোটন বা শ্বাস, পারমাণবিক শ্বাসের একটা ত্রিমাত্রিক বিন্যস্ত ভাবে সজ্জা থাকে। আমরা ছবি এঁকে দেখাবো, ওরাও নিচে ছবি দিয়েছে অবশ্য। ধাতব স্ফটিক দুটো ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটি সন্তোষের ইলেকট্রন অবস্থান করে, তখন ইলেকট্রনের প্রতি ধাতব আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। এই কারণে ধাতব আয়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটি মূলত ধাতব বন্ধনের মূল কারণ। এই ধাতব বন্ধনের মূল কারণটা কি, এখন আমরা দুটো ছবি এঁকে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা বুঝে যাবো। এই ভাষাগুলো তোমাকে লিখতে হবে, বইয়ের যে ভাষাগুলো আছে। আমি প্রথমে একটা ধাতব দণ্ড দিচ্ছি, এটা একটা ধাতব দণ্ড। এটা একটা ধাতব দণ্ড। এটা আমরা এই কাটা প্রান্তটা দেখানোর চেষ্টা করছি। এই পাশে, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো সাজাচ্ছে। একটা পরমাণু, একটা পরমাণুগুলো সাজানো আছে। ওকে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এইভাবে পরমাণুগুলো সাজানো আছে। আমরা গোল গোল যে দিচ্ছি, এটা একটা পরমাণু। তুমি যে গোলগুলো কক্ষপথ মনে করো, আর ঠিক মাঝখানে আমি দিলাম প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা হচ্ছে নিউক্লিয়াস। যদিও ছবিটা অনেক ছোট, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই প্লাস চিহ্ন দিলাম, ঠিক মাঝখানে আমি প্লাস চিহ্ন দিয়েছি। প্লাস তো আছে, পরমাণুর মাঝখানে তো নিউক্লিয়াস থাকে, তোমরা জানো। এই হচ্ছে পরমাণুর এক প্রান্ত আমরা দেখাচ্ছি। এখন এই প্রান্তটা যদি ভালোভাবে তুমি গেস করো, তাই একটা পরমাণু এই আরেকটা পরমাণু নিচে আছে, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন। এই যে এইখানে দুই অরবিটাল লেগে গেছে, যে জায়গাটা দুই অরবিটাল লেগে গেল সেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম। এখানে অরবিটাল লেগে গেছে।
এই যদি এই অরবিটালে কোনো ইলেকট্রন থাকে, এই দুই ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ শুরু করবে। এইটা একটা কারণ যে ইলেকট্রন এখানে ভালো একটা বিকর্ষণ শুরু হবে। আর ইলেকট্রনের তো সমধর্মী আধান, যে কাছাকাছি আসে তাহলে বিকর্ষণ করবে। বিকর্ষণটা আরো বেশি হবে, কারণ এক পরমাণুর ইলেকট্রন আরেক পরমাণু ইলেকট্রন, দুইটা পরমাণুর পাশাপাশি, দুই পরমাণু ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়। নিজের পরমাণু ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ যত, তার চেয়ে অপর পরমাণু ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ আরো বেশি বিকর্ষণ হয়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে প্রত্যেকটা ধাতুর আকার গুলো বড় হয়, নিউক্লিয়াস থেকে অনেক দূরে বহিস্থ কক্ষপথ থাকে, ফলে বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণটা একটু কম থাকে। কম থাকার কারণে ইলেকট্রন গুলো বিকর্ষণের ফলে সুইটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফলে এই যে সংযোগস্থলে ইলেকট্রনটা সুইটে যায় বা মুক্ত হয়ে যায়, এই এখানে যদি ইলেকট্রন থাকে এর ইলেকট্রন বা এর ইলেকট্রন, যে পরমাণুর ইলেকট্রন হোক না কোনো পরমাণুর অধীনে আর তারা থাকে না। তখন ঠিক এই জায়গাটাকে আমি বড় করে দেখাচ্ছি, এই যে ফাঁকা জায়গাটা, এটা আমরা মুছে দিলাম। এই জায়গাটা ইলেকট্রন গুলো ঘুরে ঘুরে বেড়ায়, কোনো পরমাণু অধীনে থাকে না, ইলেকট্রন গুলো ঘুরে ঘুরে বেড়ায়। এগুলো ঠিক তদ্রূপে ধাতব দণ্ডটা দিয়ে যদি তাকাও তোমরা, যেখানে প্লাস আছে তার নিচেও পরমাণু আছে, এখান থেকে এই প্রান্ত পর্যন্ত পরমাণু গুলো সাজানো আছে। প্রত্যেকটা পরমাণুর এরকম তিনটা দেখা, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। এইখানে যে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে গেছে, তাহলে এইখানে একটা ইলেকট্রনের লাইন থাকবে, স্রোত থাকবে, এখানে একটা ইলেকট্রনের স্রোত থাকবে, অন্যভাবে উপরেও একটা ইলেকট্রনের স্রোত আছে, মাঝখানে প্রোটন গুলো এইভাবে আছে। এখন এই প্রোটন গুলা এখানে সুইটা যায় না বলে পরমাণু বিচ্ছিন্ন হয়ে যায় না, ধাতুর দণ্ড সৃষ্টি হয়। ছুটে যাচ্ছে না কারণ এই প্রোটন এই দিকে যাবে না, কারণ এই ইলেকট্রন এই প্রোটনকে টানতেছে। যে আকর্ষণে এই ইলেকট্রন এই প্রোটনকে টানতেছে, একই আকর্ষণে এই ইলেকট্রন এই প্রোটনকে টানতেছে। ফলে প্রোটন গুলো উপরের দিকে যাবে না, নিচের দিকে যাবে না, এই পাশেও যাবে না, এক জায়গায় লেগে থাকবে। প্রোটন মানে তো নিউক্লিয়াসটা যেহেতু এক জায়গায় লেগে আছে, ফলে ধাতব বন্ধন গঠিত হচ্ছে। কারণ পরমাণু গুলো তো সুইটা চলে যাইতে পারতেছে না, পারমাণবিক শ্বাসটা তো সুইটা যাইতে পারতেছে না, কারণ দুই ইলেকট্রনের মাঝখানে সে আটকা পড়ে গেছে। ফলে পারমাণবিক শ্বাসগুলো বা নিউক্লিয়াস গুলো যদি সুইটা যায় না, ফলে এক যে আবদ্ধ অবস্থায় থাকে। এইভাবে মূলত ধাতব বন্ধন গঠিত হয়। এই কথাগুলো বইয়ে তোমাদের ছবি দেওয়া হয়েছে, দুটো ছবি দেওয়া হয়েছে। প্রথম বাম পাশে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা ওরা দেখানোর চেষ্টা করেছে। উপরে প্লাস প্লাস হলুদ দিয়েছে, নিচ দিয়ে ছোট ছোট মাইনাস দিয়েছে। মাইনাস গুলো হচ্ছে ইলেকট্রন আর প্লাস গুলো হচ্ছে প্রোটন। বলা হয়েছে ইলেকট্রন গুলো ছোট ছোট, এগুলো একটা সাগর যদি তুমি চিন্তা করো, একটা ইলেকট্রনের সাগর। সেই সাগরের উপরেও ইলেকট্রন, নিচে ইলেকট্রন, মাঝখানে প্রোটনের একটা লেয়ার। প্রোটনটা বের হয়ে যেতে পারতেছে না, আর উপরে ইলেকট্রন যে হারে আকর্ষণ করতেছে, নিচের ইলেকট্রন সেই হারে আকর্ষণ করতেছে। ফলে প্রোটন বা নিউক্লিয়াসটা আর কোনো দিকে যাইতে পারতেছে না। ফলে অনেকগুলো নিউক্লিয়াস একটা ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত হয়ে একটা ধাতব বন্ধন গঠন করতেছে। যে আমরা নিউক্লিয়াসের কথা বলতেছি, যে প্রোটনের কথা বলতেছি, সেটাকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। আর যে ইলেকট্রন গুলোর কথা বলতেছি মুক্ত হয়ে গেছে, একে বলা হচ্ছে ডিলকুলাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো পুরো ধাতব পরমাণুর কোন নিউক্লিয়াসের অধীনে না থেকে কি করে পুরো ধাতব খণ্ডের মধ্যে ছড়িয়ে পড়ে, একটা ইলেকট্রন সাগরের মতো ছড়িয়ে পড়ে। সেই ইলেকট্রনের সাগরের নিচে কি আছে? প্রোটন আছে, তার নিচে আবার ইলেকট্রন আছে। ভাবতে হবে যে প্রোটন গুলো ইলেকট্রন সাগরে ডুবু ডুবু অবস্থায় একটা ত্রিমাত্রিক বিন্যস্ত ভাবে সজ্জিত আছে। প্রোটন গুলো ইলেকট্রন সাগরে ডুবু ডুবু অবস্থায় এটা ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত আছে। এভাবে মূলত ধাতব বন্ধন গঠিত হয়েছে। এই ধাতব বন্ধন গঠিত হওয়ার কারণে ধাতব দণ্ড তৈরি হয়েছে। ধাতবকে টেনে তারে পরিণত করা যায়, ধাতবকে পিটিয়ে পাতে পরিণত করা যায়। ধাতব খুবই বিদ্যুৎ পরিবাহী, আর মুক্ত ইলেকট্রন স্রোত আছে, সহজেই সে মুক্ত ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, ধাতব তাপ পরিবহন করতে পারে। আর ইলেকট্রন গুলো মুক্ত, একটা ইলেকট্রন তাপ নিলে পাশে ইলেকট্রনের ধাক্কা দিয়ে পাশে ইলেকট্রনকে তাপ দেয়, এভাবে তাপ পুরো ধাতব দণ্ডের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। এজন্য ধাতব পরমাণু এক প্রান্তে তাপ দিলে অপর প্রান্তে তাপ আসতে সময় লাগে না, দ্রুত গতিতে তাপ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় একটা ধাতব দণ্ডের। তাহলে এই যে ধাতব বন্ধনের কেন গঠিত হয়, যে কারণগুলো আমাকে বইয়ে বলা আছে, সেইগুলো আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। সেগুলো তোমাদের পয়েন্ট আকারে লিখতে হবে।
আমি আবার ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় তার কারণগুলো বই থেকে আমি আরেকবার বলি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। বলা হয়েছে প্রথম কারণ বলছে প্রত্যেক ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে। এদের আকার একই পর্যায়ের অধাতব পরমাণুর চেয়ে বড় হয়। পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ অনেক কম হয়। নিউক্লিয়াস আকর্ষণ কম, এটা একটা কারণ। এর সাথে ওই লাইনটা দেওয়া নাই যে লাইনটা আমরা বলেছি যে একটা পরমাণু আরেকটা পরমাণু যখন কাছাকাছি আসে, একটা পরমাণু বহিস্থ কক্ষপথ ইলেকট্রনের সাথে আরেকটা পরমাণু বহিস্থ কক্ষপথ ইলেকট্রনের বিকর্ষণ সৃষ্টি হয়। এই বিকর্ষণ নিউক্লিয়াসের প্রতি বহিস্থ কক্ষপথ ইলেকট্রনের আকর্ষণ কম হওয়ার কারণে এই এক বা একাধিক ইলেকট্রন নিউক্লিয়াস গুলো দান করে ত্যাগ করার পর একটা ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে বলেছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। এই পারমাণবিক শ্বাসগুলো একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। আর ধাতব পরমাণু যে ইলেকট্রন গুলো দান করেছিল সেই ইলেকট্রন গুলো মুক্ত ভাবে পারমাণবিক শ্বাসের উপরে নিচে চলাফেরা করে। এই ধরনের ইলেকট্রনকে সঞ্চারনশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলে। এই ইলেকট্রন গুলো কোনো পরমাণু অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের মধ্যে চলাচল করে। দেখে মনে হয় যে একটা ইলেকট্রন সাগরে প্রোটন গুলো ডুবুডুবু অবস্থা আছে। শব্দটা নাই, এই শব্দটা আমরা বলে দিলাম। ইলেকট্রন সাগরে প্রোটন গুলো বা পারমাণবিক শ্বাসগুলো ডুবুডুবু অবস্থায় আছে। এই ডুবুডুবু অবস্থায় তারা একটা ত্রিমাত্রিক সুবিন্যস্ত সজ্জা গঠন করে। ধাতব স্ফটিক দুটো ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটি সন্তরশীল ইলেকট্রন অবস্থান করে তখন ইলেকট্রনের প্রতি উভয় আয়ন স্থির বস্তুতে আকর্ষণ কর্তৃক আকর্ষিত হয়। ফলে এই প্রোটন গুলা আর কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে না, বা নিউক্লিয়াস বা পারমাণবিক শ্বাসগুলো আর কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে একটা ত্রিমাত্রিক বিন্যস্ত ভাবে সজ্জা গঠন করে ধাতব বন্ধন গঠন করে। এভাবে মূলত ধাতব বন্ধন কেন গঠিত হয় বা কিভাবে গঠিত হয় তার পয়েন্ট আকারে এগুলো দিতে হবে। পাশাপাশি এই ছবিটা দিতে হবে, এই বাম পাশে যে ছবিটা আছে দিতে হবে। এখানে দেখাইতে হবে যে দুই প্রোটনের মাঝখানে ইলেকট্রন বা দুই ইলেকট্রনের মাঝখানে প্রোটনের একটা সারি আছে, বা বলা যেতে পারে ইলেকট্রন সাগরে প্রোটন গুলো ডুবুডুবু অবস্থায় আছে। এই কথাগুলো এই ছবি দিয়ে বোঝানো হয়েছে। এরপরে আছে ধাতু বিদ্যুৎ পরিবাহিতা। ধাতু কেন বিদ্যুৎ পরিবহন করে? ধাতু বিদ্যুৎ পরিবাহিতা এটা বলতে গেলে ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়, যে আমরা পয়েন্ট গুলো বললাম বই থেকে পড়ে সেগুলো আবার বলতে হবে। বলার পর বলতে হবে যেহেতু ইলেকট্রন গুলো মুক্ত অবস্থায় থাকে, তাহলে অ্যানোড ক্যাথোড যে আমরা যুক্ত করে দেই বা তড়িৎ উৎসের সাথে যুক্ত করে দেই, তো মুক্ত ইলেকট্রন গুলো অনায়াসে ধনাত্মক প্রান্তের দিকে গতিশীল হয়। ফলে ধাতু বিদ্যুৎ পরিবহন করে অনায়াসে। এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা তখন তোমাকে দিতে হবে। আগের বর্ণনায় পাশাপাশি এই ছবিটা দিতে হবে। এখানে ছবিতে দেখানো হয়েছে যে ধাতু বিদ্যুৎ পরিবহনের কিভাবে করতেছে। ইলেকট্রন গুলা দেখো ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রন একটা মুখ দিয়েছে, তীর চিহ্ন দিয়েছে, কারণ ইলেকট্রন গুলো মুক্ত, কোন পারমাণবিক শ্বাসের বা নিউক্লিয়াসের অধীনে তারা আর নেই। তারা দৌড়াচ্ছে কোন দিকে? ধনাত্মক, যেটা বলে ক্যাথোড বলা হয়, ক্যাথোডের দিকে তারা দৌড়াচ্ছে। তাহলে যদি ইলেকট্রন গুলো মুক্ত হয়, চলাচল শুরু হয়ে যায়, তাহলে তড়িৎ পরিবহন শুরু হয়ে যাবে। এভাবেই মূলত ধাতব দণ্ড বা ধাতব পরমাণু গুলো বা ধাতব বন্ধন সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তারপরে ধাতুর তাপ পরিবাহিতা। আগের কথাগুলো একই বলতে হবে যে তার সন্তানশীল ইলেকট্রন বিদ্যমান, ইলেকট্রন গুলো কোনো নিউক্লিয়াসের অধীনে থাকে না। তাহলে একটা ইলেকট্রন সাগরের মধ্যে প্রোটন গুলো ডুবুডুবু অবস্থায় থাকে, ইলেকট্রন গুলো যেহেতু মুক্ত থাকে তাই এটা সহজে তাপ পরিবহন করতে পারে। আর একটা ধাতব খণ্ড বা ধাতব দণ্ডের এক প্রান্তে তাপ দিলে সেই তাপের কারণে ইলেকট্রন গুলা গতিশীলতা বেড়ে যায়। আর আমরা জানি যতই তাপ দেওয়া হবে আন্তঃনালিক শক্তি কমে যায়, ফলে ইলেকট্রন গুলো বেশি গতিশীল হয়ে যায়। ফলে ইলেকট্রন গুলো পাশে ইলেকট্রনকে ধাক্কা দেয়, পাশে ইলেকট্রনের তাপ পেয়ে তার পাশে ইলেকট্রনকে ধাক্কা দেয়। ফলে অনায়াসে একটা ধাতব পরমাণু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনায়াসে তাপ পরিবাহিত হয়। এটা ধাতু কেন তাপ পরিবাহিত হয় এই কারণটা আমরা বললাম। এই যে আমরা যে কথাগুলো বললাম যে ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়, এই কথাগুলো প্রথম বলেছিলেন ড্রুট ও লরেন্স নামে দুজন বিজ্ঞানী। ড্রুট ও লরেন্স, এই মতবাদটিকে ড্রুট লরেন্সের মতবাদও বলা হয়। ড্রুট ও লরেন্স, মনে তবে বই নাই, আমরা তারপর এটা বলে দিলাম, ড্রুট ও লরেন্সের মতবাদও এটাকে বলা হয়। তাহলে ধাতব বন্ধন কি? ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে?
ধাতু কিভাবে তাপ পরিবহন করে এটা আমরা করে ফেললাম। তোমাদের এখানে কয়েকটা আমি করাইছি কিন্তু প্র্যাকটিক্যাল করাই নাই, যেটা আমাদের করানো উচিত ছিল। আমি যেহেতু করোনার কারণে প্র্যাকটিক্যাল করাইটুকু নিজেও করতে পারতেছি না, নিজে করে স্টেজ একাডেমিতে আপলোড করবো সেটাও পারতেছি না। পর্যায় সারণীতে একটা প্র্যাকটিক্যাল আমরা ছেড়ে আসছি, সেটা আমরা খুব শীঘ্রই করে আমরা স্টেজ একাডেমিতে দিয়ে দিব। আমি হয়তো এর মধ্যে 2-1 দিনের মধ্যে করবো, নিজেই করে হাতে হাতে করে এটা ভিডিওটা করে। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। এই প্র্যাকটিক্যালটা আমি ভিডিও করে স্টেজ একাডেমিতে খুব শীঘ্র হবে, এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো।